হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স বিটা ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ক্লাস 12-এর বায়োলজির প্রথম চ্যাপ্টার পড়ানো হবে, অর্থাৎ জীবের জনন। আর কালকে একটা সিলেবাস সম্পর্কিত একটা ভিডিও আপলোড হয়েছে, অতি অবশ্যই সেই ভিডিওটা অতি অবশ্যই দেখবে, নাহলে সিলেবাস সম্বন্ধে কোনো আইডিয়া থাকবে না। চলো আজকে তাহলে প্রথম চ্যাপ্টার শুরু হচ্ছে, জীবের জনন, রিপ্রোডাকশন ইন অর্গানিজম, অর্থাৎ জীবের জনন। এই ইউনিট থেকে এইটা হচ্ছে প্রথম ইউনিটের প্রথম চ্যাপ্টার। আর এই ইউনিট থেকে তোমার অনেক কোশ্চেন আছে অবশ্য, প্রায় 14 মার্কসের মতো, মানে এইচএসের কোশ্চেন অবশ্য। এবারে রিপ্রোডাকশান ইন অর্গানিজম, রিপ্রোডাকশান ইন অর্গানিজম বলতে তোমার জীবের জনন। আমাদের পৃথিবীর মধ্যে, আমাদের পৃথিবীতে অনেকগুলো জীব দেখা যায়। ওই প্রত্যেকটা জীব, প্রায় বেশিরভাগ জীব যে কীরকমভাবে জনন সম্পন্ন করে সেটা এই চ্যাপ্টারের মধ্যে আলোচনা হবে। আচ্ছা, তার আগে আমরা দেখে নেব আমাদের পৃথিবীর মধ্যে যতগুলো জীব আছে তাদের মধ্যে কি কি আছে অবশ্য সেটা দেখব। আচ্ছা, আমাদের পৃথিবীর মধ্যে অনেক জীব আছে, এর ফলে পৃথিবীর মধ্যে একটা বায়োডাইভার্সিটি, অর্থাৎ জীবের মধ্যে একটা বৈচিত্র্যতা দেখা যায়। অর্থাৎ বায়োডাইভার্সিটি অর্থাৎ জীবের বৈচিত্র্যতা দেখা যায়। কিসের কারণে জীবের বৈচিত্র্য দেখা যায়? একটা হচ্ছে ডিফারেন্ট মরফোলজি, অর্থাৎ পৃথক পৃথকভাবে, অর্থাৎ ডিফারেন্ট মরফোলজি, প্রত্যেকটা জীবের সঙ্গে প্রত্যেকটা জীব মরফোলজি অর্থাৎ অঙ্গসংস্থানিকভাবে সমস্ত আলাদা। মরফোলজিগত দিক থেকে যে দেখা যায় সমস্ত জীব আলাদা। আর কি আছে? আর আছে তোমার ডিফারেন্ট সাইজ, অর্থাৎ আকারের দিক থেকে যদি দেখা যায় প্রত্যেকটা জীব থেকে আলাদা। ডিফারেন্ট সাইজ যদি আকৃতিগত দিক থেকে দেখা যায়। আর কি আছে? প্রত্যেকটা জীব এবং প্রত্যেকটা জীবে বিভিন্ন জীবন, লাইফ স্প্যান আলাদা, বুঝা গেল? লাইফ স্প্যান অর্থাৎ ডিফারেন্ট লাইফ স্প্যান, অর্থাৎ জীবনকাল যেটাকে বাংলাতে বলছি, ডিফারেন্ট লাইফ স্প্যান, ডিফারেন্ট লাইফ স্প্যান। মূলত এই তিনটি কারণের জন্য আমরা পৃথিবীর মধ্যে জীবের বৈচিত্র্যতা দেখা যায়, বুঝতে পারলে? এরপরে এখানে দেখব যে লাইফ স্প্যান, আমাদের এই চ্যাপ্টারের মধ্যে যে লাইফ স্প্যান সম্বন্ধে দেওয়া আছে, অর্থাৎ লাইফ স্প্যানটা কি সেটা সম্বন্ধে একটু জেনে নেব এবং তারপরে জনন সম্পর্কে জানব। আচ্ছা, লাইফ স্প্যান অর্থাৎ জীবনকাল, বাংলাতে যাকে বলছি আমরা জীবনকাল। তাহলে জীবনকাল কাকে বলে? জীবনকাল কাকে বলে? যদি এনসিইআরটির বইয়ে যদি দেখা যায় তাহলে এনসিইআরটি কি বলছে? দ্য পিরিয়ড ফ্রম বার্থ টু ন্যাচারাল ডেথ। দ্য পিরিয়ড from birth to natural death, অর্থাৎ জন্ম থেকে স্বাভাবিক মৃত্যু পর্যন্ত এই মাঝখানের সময়টাকে কি বলছে? এই মাঝখানের সময়টাকে বলছে জীবনকাল, অর্থাৎ লাইফ স্প্যান। কি? জন্ম থেকে স্বাভাবিক মৃত্যু পর্যন্ত, সময়কালকে বলছি আমরা লাইফ স্প্যান। আচ্ছা দেখো, বিভিন্ন জীবের বিভিন্ন ধরনের লাইফ স্প্যান হয়। অর্থাৎ যেমন যদি উদাহরণ দেখা যায়, একটা প্যারট অর্থাৎ তোতা পাখি, একটা প্যারটের
জীবনকাল 140 ইয়ার্স, 140 বছর, 140 ইয়ার্স। বুঝে গেল? আরেকটা হচ্ছে আরেকটা ক্রো অর্থাৎ কাক, এর জীবনকাল যদি দেখা যায়, ক্রো এর জীবনকাল যদি দেখা যায়, এর জীবনকাল হচ্ছে 15 ইয়ার্স অর্থাৎ 15 বছর। এর জীবনকাল যদি দেখা যায় 15 ইয়ার্স অর্থাৎ 15 বছর। তাহলে এখান থেকে দেখো প্যারট এবং ক্রো এদের সাইজ হচ্ছে সেম বাট ডিফারেন্ট লাইফ স্প্যান। তাহলে এখান থেকে একটা কনক্লুশন করে বলতে পারি যে লাইফ স্প্যান ডাজ নট ডিপেন্ড অন সাইজ। লাইফ স্প্যান does not depend on size. লাইফ স্প্যান ডাজ নট ডিপেন্ড অন সাইজ অর্থাৎ জীবনকাল কখনোই সাইজের উপর নির্ভর করে না। এটা ভেরি ইম্পর্টেন্ট লাইন। এছাড়া আর কি দেখবো? এছাড়া দেখবো একটা লাইফ স্প্যান অর্থাৎ জীবনকালের যেসব দশা সেই সব সম্বন্ধে আমরা পড়ব, অর্থাৎ স্টেজ অফ লাইফ স্প্যান। চলো এগুলো টুকে নাও অবশ্যই। স্টেজ অফ লাইফ স্প্যান অর্থাৎ জীবনকালের দশা সম্বন্ধে পড়ব। কটা পর্যায় দেখা যায়? তাহলে জীবনকালের মধ্যে মোট 4টা দশা দেখা যায়। কি কি আছে? এক নাম্বার হচ্ছে জুভেনাইল স্টেজ। জুভেনাইল স্টেজ অর্থাৎ এটাকে বলা হচ্ছে তরুণ দশা। এটাকে কি বলা হয়? তরুণ দশা। আচ্ছা, এই দশার মধ্যে এই জুভেনাইল স্টেজ, এই দশা কোন দশাটাকে বলা হচ্ছে? এই দশাটাকে বলা হচ্ছে যে যখন একটা জীব তার জননে সক্ষম হওয়া পর্যন্ত এই সময়কালটাকেই বলা হচ্ছে যে জুভেনাইল স্টেজ। তাহলে কি develops the capacity of reproduce of reproduction অর্থাৎ জননে সক্ষম হওয়া পর্যন্ত যে সময়কালটা হচ্ছে সেই সময়কালটাকে বলছি আমরা কি? জুভেনাইল স্টেজ অর্থাৎ তরুণ দশা। এর পরের স্টেজ কি আছে? এর পরের স্টেজ আছে ম্যাচিওর স্টেজ অর্থাৎ পরিণত দশা। কি আছে? ম্যাচিওর স্টেজ অর্থাৎ কি? পরিণত দশা। আচ্ছা, পরিণত দশায় এই দশাতে কি হবে? এই দশাতে হচ্ছে রিপ্রোডাকশন স্টার্ট হবে অর্থাৎ রিপ্রোডাকশন শুরু হবে। এই দশাতে রিপ্রোডাকশন বিগিনস হবে। এই দশাতে রিপ্রোডাকশন বিগিনস অর্থাৎ জনন শুরু হবে। বিগিনস অর্থাৎ জনন শুরু হবে। এই দশাতে জনন শুরু হবে। এছাড়া এই দশার মধ্যে কোষ বিভাজনের হারটা কমে আসবে আস্তে আস্তে। কোষ বিভাজনের হারটা কমে আসবে। হারটা
কমে আসবে আস্তে আস্তে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আর কি আছে? আচ্ছা, 3 নাম্বার স্টেজ। তিন নাম্বার স্টেজ কি আছে? বয়োদশা অর্থাৎ বয়ঃপ্রাপ্তি এবং বার্ধক্য দশা। এটা কি বলা হচ্ছে? ফেজেস অফ এজিং অ্যান্ড সেনিসেন্স। ফেজেস অফ এজিং অ্যান্ড সেনিসেন্স। অর্থাৎ যাকে বাংলাতে বলছি আমরা বয়ঃপ্রাপ্তি এবং বার্ধক্য দশা। প্রাপ্তি ও বার্ধক্য দশা। বার্ধক্য দশা, ফেজেস অফ এজিং অ্যান্ড সেনিসেন্স। আচ্ছা, এই দশাতে কি হবে? এই দশার মধ্যে কোষ বিভাজনের হার প্রায় কমে যাবে, প্রায় বন্ধ হয়ে যাবে। কোষ বিভাজনের হার প্রায় বন্ধ হয়ে যাবে। কোষ বিভাজনের হার অর্থাৎ সেল ডিভিশন হার প্রায় বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এছাড়া কি হবে? এছাড়া এই দশার মধ্যে প্রজনন ক্ষমতা অর্থাৎ সব হ্রাস পাবে। প্রজনন ক্ষমতা, জনন ক্ষমতা যেটাকে বলছি, প্রজনন ক্ষমতা হ্রাস পাবে। এই দশার মধ্যে প্রজনন ক্ষমতা হ্রাস পাবে। ঠিক আছে, এই দশার মধ্যে প্রজনন ক্ষমতা হ্রাস পাবে। আচ্ছা, এই দশার মধ্যে বডির অর্থাৎ শরীরের মধ্যে সমস্ত কিছু জিনিস ক্ষয় হতে শুরু করবে এবং দেহের মধ্যে যত ধরনের মেটাবলিজম, অর্থাৎ অপচিতিমূলক বিপাক, এইটার ক্রিয়াটা বেড়ে যাবে। অপচিতিমূলক বিপাক ক্রিয়া বেড়ে যাবে। ঠিক আছে। এছাড়া 4 নাম্বার স্টেজটা কি? 4 নাম্বার স্টেজ হচ্ছে তোমার ডেথ, অর্থাৎ মৃত্যু। এই দশার মধ্যে কি হবে? এই দশার মধ্যে কোষ বিভাজনের হারটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। কমপ্লিট অফ সেল ডিভিশন। কোষ বিভাজনের হার, কোষ বিভাজনের হার পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে। পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে। কোষ বিভাজনের হার পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে। আচ্ছা, প্রত্যেকটা জীবের মৃত্যু আছে। যে জন্ম নিয়েছে প্রত্যেকটা জীবের মৃত্যু আছে। এক্সেপশনাল আছে, অর্থাৎ কিছু ব্যতিক্রম আছে, সেগুলো সম্বন্ধে আলোচনা করব। চলো। এভরি অর্গানিজম প্রত্যেকটা জীবের যে জন্ম নিয়েছে তার মৃত্যু আছে। অর্থাৎ স্বাভাবিক মৃত্যু আছে, এটাকে বলেছে ন্যাচারাল ডেথ। যে জন্ম নিয়েছে তার মৃত্যু আছে, কিন্তু এক্সেপশনাল কিছু আছে। সিঙ্গেল সেল অর্গানিজম
সিঙ্গেল সেল অর্গানিজম অর্থাৎ এককোষী জীবের কোনো মৃত্যু নেই, এককোষী জীবের আমরণশীল অর্থাৎ ইমমর্টাল। যেমন কি যেমন হচ্ছে তোমার ব্যাকটেরিয়া, অ্যামিবা, এই এককোষী জীবরা যেখানে অনুকূল পরিবেশ পাবে সেখানেই জনন সম্পন্ন করবে, অর্থাৎ বিভাজনের মাধ্যমে তোমার জনন সম্পন্ন করবে। এই জন্য তোমার সিঙ্গেল সেল অর্গানিজমরা হচ্ছে ইমমর্টাল, অর্থাৎ এদের মৃত্যু নেই অবশ্য। কিন্তু মাল্টিসেলুলার অর্গানিজমের ডেথ আছে। এক্সেপশনাল হচ্ছে তোমার সিঙ্গেল সেল অর্গানিজমের মৃত্যু নেই। ঠিক আছে, চলো এরপরে রিপ্রোডাকশনটা কি, তাহলে সেই সব সম্বন্ধে আমরা আলোচনা করব। রিপ্রোডাকশন অর্থাৎ বাংলাতে যাকে বলা হচ্ছে জনন। এটা কি, এটা আসলে কি জনন জিনিসটা কি? এইটা হচ্ছে ইট ইজ আ বায়োলজি, যদি এনসিইআরটির ভাষায় যদি দেখা যায়, ইট ইজ আ বায়োলজিক্যাল প্রসেস টু প্রডিউস অফস্প্রিং অফ ইটস ওন কাইন্ড। It is a biological process to produce offspring from its own kinds। অর্থাৎ জনিত্রী জীব থেকে অপত্য জীব এই সৃষ্টি হওয়ার পদ্ধতিকে যেটার মাধ্যমে সৃষ্টি হয় সেইটাকেই বলা হচ্ছে কি জনন। অর্থাৎ জনিত্রী জীব থেকে অপত্য জীব, যদি বাংলাতে বলি জনিত্রী জীব থেকে অপত্য জীব, এই সৃষ্টি হওয়ার পদ্ধতিকে কি বলছি আমরা? জনন বলছি। ঠিক আছে, আচ্ছা এইটা একটা সাইকেল। জননটা কি? একটা সাইকেল। অর্থাৎ প্রথমে কি হচ্ছে? জন্ম হচ্ছে, তারপর বৃদ্ধি হচ্ছে, ডেথ হচ্ছে। দিস ইজ আ সাইকেল বার্থ, grow and death। এটা একটা সাইকেলের মতো ক্রমশ চলছে। জন্ম, তারপর তার বৃদ্ধি হচ্ছে, তারপর তার মৃত্যু হচ্ছে, এইরকম ভাবে সম্পন্ন হচ্ছে। বুঝতে পেরেছ? ঠিক আছে, যদি দেখা যায় যে জনন এর উদ্দেশ্যটাই বা কি, কেনই বা হচ্ছে জনন? প্রধানত ভাবে যদি দেখা যায় এর হচ্ছে দুটি কারণ আমরা দেখব। অবশ্য দুটি কারণ দেখব। প্রধানত ভাবে এর দুটি কারণ দেখব। টু পারপাস। এর প্রধানত ভাবে এর দুটি কারণ দেখব কেন হচ্ছে।
কেন হচ্ছে? হ্যাঁ, প্রথম কারণ দেখব এর কন্টিনিউটি অফ লাইফ মেনটেন, অর্থাৎ জীবনের যে ধারাবাহিকতা এইটা বজায় রাখার জন্য জনন সম্পন্ন হচ্ছে। কন্টিনিউটি অফ লাইফ মেনটেন, কন্টিনিউটি অফ লাইফ মেনটেন, কন্টিনিউটি অফ লাইফ মেনটেন অর্থাৎ জীবনের ধারাবাহিকতাকে বজায় রাখার জন্য। জীবনের ধারাবাহিকতা বজায় রাখার জন্য। ঠিক আছে, আর কি আছে? আর হচ্ছে ভ্যারিয়েশন অর্থাৎ বিভেদের জন্য। ভ্যারিয়েশন, ভ্যারিয়েশন অর্থাৎ বিভেদ। যদি না বিভেদ হয়, হ্যাঁ, তাহলে কি এই পৃথিবীর মধ্যে তার অস্তিত্ব পুরোপুরিভাবে লুপ্ত হয়ে যাবে। ওই জন্য বিভেদটাও দরকার আছে। মেন হচ্ছে এই দুটো পারপাসের জন্য, কন্টিনিউটি অফ লাইফ মেনটেন জীবনের ধারাবাহিকতা বজায় রাখার জন্য, আর ভ্যারিয়েশনের জন্য। আর বিভেদ না হলে অর্থাৎ ভ্যারিয়েশন না হলে সঠিকভাবে অভিযোজিত হতে পারবে না এই বায়োডাইভার্সিটির মধ্যে, এইসব কারণের জন্য আছে। ঠিক আছে, এরপরে দেখব অর্গানিজমের, হ্যাঁ, প্রত্যেকটা জীবের, হ্যাঁ, প্রত্যেকটা জীবের বিভিন্ন ধরনের মানে বাস করার জন্য বসতি আলাদা আছে এবং তাদের ফিজিওলজিটাও আলাদা আছে। এর উপর ভিত্তি করে জননকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সেটা দেখব। অর্গানিজম অর্গানিজমের কি আছে? অর্গানিজম যদি দেখা যায় ডিফারেন্ট হ্যাবিটেট অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন জীব বসতি, বিভিন্ন জায়গায় বিভিন্ন জীব বসবাস করে। আর কি আছে? যে ডিফারেন্ট ফিজিওলজি, বিভিন্ন জীবের মধ্যে ডিফারেন্ট ইন্টারনাল ফিজিওলজি অর্থাৎ বিভিন্ন জীবের মধ্যে তাদের শরীরগত দিক থেকে সমস্ত আলাদা। এর উপর ভিত্তি করে, এই দুটোর উপর ভিত্তি করে কোন জীব কীরকমভাবে জনন সম্পন্ন করে তার ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়েছে। কারণ একটা সাধারণত যেমন অ্যামিবা হচ্ছে এককোষী, আর মাল্টিসেলুলার মানুষ হচ্ছে বহুকোষী। অ্যামিবা তো মানুষের জনন তো সম্পন্ন করবে না, কারণ হচ্ছে অ্যামিবার বসতিও আলাদা, হ্যাঁ, অ্যামিবার ইন্টারনাল ফিজিওলজি অর্থাৎ অ্যামিবা এককোষী, হ্যাঁ, এটাও আলাদা। হ্যাঁ, তাহলে কি? আচ্ছা, মানুষের বসতি আলাদা, আচ্ছা, মানুষের ইন্টারনাল ফিজিওলজি, মানুষ হচ্ছে মাল্টিসেলুলার, মানুষের ফিজিওলজিও আলাদা। হ্যাঁ, এই দুটো পারপাসের উপর ভিত্তি করে জননকে দুই ভাগে ভাগ করা হয়েছে। চলো সেগুলো দেখবো। অবশ্য টাইপস অফ রিপ্রোডাকশন, টাইপস অফ রিপ্রোডাকশন অর্থাৎ জনন কি প্যারামিটারের উপর ভিত্তি করে? depends on this parameter। কি প্যারামিটারের উপর ভিত্তি করে? একটা হচ্ছে কি
হ্যাবিটেট অর্থাৎ বসতি, অর্থাৎ বসবাস করার জন্য যে জায়গা, হ্যাবিটেট। আর কি ইন্টারনাল ফিজিওলজি, ইন্টারনাল ফিজিওলজি, ইন্টারনাল ফিজিওলজি। এর উপর ভিত্তি করে জননকে মেনলি দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন আর একটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। এটা কি একটা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন অর্থাৎ কি অযৌন জনন বাংলাতে যাকে বলছি। আরেকটা কি হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন, সেক্সুয়াল রিপ্রোডাকশন, রিপ্রোডাকশন, সেক্সুয়াল রিপ্রোডাকশন অর্থাৎ যৌন জনন, যৌন জনন। ঠিক আছে, হ্যাঁ। তাহলে কি বললাম যে রিপ্রোডাকশনকে কত ভাগে ভাগ করা হচ্ছে? মেনলি রিপ্রোডাকশনকে মেনলি হচ্ছে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। কি কি? অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন অর্থাৎ অযৌন জনন, আর একটা হচ্ছে কি সেক্সুয়াল রিপ্রোডাকশন অর্থাৎ যৌন জনন। কোনটার উপর ভিত্তি করে? একটা হচ্ছে হ্যাবিটেট অর্থাৎ বসতি, বাংলাতে যাকে বলা হয় বসতি, আর একটা হচ্ছে ইন্টারনাল ফিজিওলজি অর্থাৎ দেহের ভিতরে যে সমস্ত ফিজিওলজি আছে, হ্যাঁ, সেইটার উপর ভিত্তি করে। বললাম একটা উদাহরণ দিয়ে বললাম যে অ্যামিবা এবং মানুষের মধ্যে বললাম, যেমন দেখো অ্যামিবা, অ্যামিবা যেহেতু কি অ্যামিবার বসবাস করার জায়গা আলাদা, হ্যাঁ, আর যে মানুষে যদি দেখা যায় মানুষের বসবাস করার জায়গা আলাদা। যদি অ্যামিবার যদি ইন্টারনাল ফিজিওলজি, অ্যামিবার যদি দেহ গঠনটা যদি দেখা যায়, অ্যামিবার যদি দেহ গঠন সেটা হচ্ছে অ্যামিবার হচ্ছে কি সিঙ্গেল সেল অর্গানিজম অর্থাৎ এককোষী জীব। আচ্ছা, মানুষে যদি দেখা যায় মানুষ হচ্ছে মাল্টিসেলুলার অর্গানিজম অর্থাৎ বহুকোষী জীব। তাহলে অ্যামিবা তো আর মানুষের জননের মতো কাজ সম্পন্ন করবেন, বা মানুষ সে তো অ্যামিবার জননের মতো সম্পন্ন করবেন, অর্থাৎ তাদের হ্যাবিটেট, ইন্টারনাল ফিজিওলজি এগুলো সমস্ত আলাদা। হ্যাঁ, এরা ডিফারেন্ট জনন সম্পন্ন করবে অর্থাৎ আলাদা আলাদাভাবে জনন সম্পন্ন করবে। এই দুটোর উপর ভিত্তি করে জননকে মেনলি হচ্ছে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা অ্যাসেক্সুয়াল আর একটা হচ্ছে সেক্সুয়াল। ঠিক আছে, আর এই আজকে কি কি পড়লাম? লাইফ স্প্যান সম্বন্ধে পড়লাম অর্থাৎ জীবনকাল সম্বন্ধে পড়লাম, জীবনকাল কাকে বলে সেগুলো সম্বন্ধে পড়লাম, এবং প্রত্যেকটা জীবের যে জীবনকাল জীবনকাল কত দিনের সেগুলো অবশ্য যে দেখলে প্রত্যেকটা বইয়ের মধ্যে একটা ছক আকারে সাজানো আছে, একটা ছক আকারে সাজানো আছে, ওইগুলো ভালোভাবে পড়বে। ঠিক আছে, আজকে এতটাই। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যদি নতুন হয়ে থাকো। আর যদি কোনো প্রবলেম থাকে বা পড়া কোন জায়গাটায় বুঝতে অসুবিধা, অবশ্যই কমেন্ট সেকশনের মধ্যে অতি অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, আচ্ছা, এর পরের দিনে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন পড়া হবে, তারপর সেক্সুয়াল রিপ্রোডাকশন পড়া হবে, সেটা পরের ভিডিওতে হবে। এবং ক্লাস 12-এর সমস্ত ভিডিও আর কন্টিনিউভাবে আপলোড হতে থাকবে, প্রত্যেকটা চ্যাপ্টার ভালোভাবে নিখুঁতভাবে পড়ানো হবে। ঠিক আছে, ঠিক আছে, হ্যাভ এ নাইস ডে।